इतनी खुशी इतनी खुशी इतनी खुशी একটা বৃষ্টি চাই ম্যাচের মধ্যে শুধু এক পয়েন্টের জন্য এইভাবে ভগবানের কাছে ভিক্ষা করতে হচ্ছে কলকাতার ফ্যান হিসাবে আমি। ये तो अच्छा हुआ कि मैं सही वक्त पर पहुंच गया, नहीं तो वो लोग तुझे मार मार के दाल ढोकली बनाते भी थे और शाम को खा भी लेते थे। चल এইরকম দিন আসবে আমি কিন্তু এটা ভাবতে পারি, কিন্তু ঠিক আছে একটা পয়েন্টের জন্য মাত্র। সেদিনকে ম্যাচটা কি কমেডি হয়ে গেল না? কমেডি মানে সেই ম্যাচের মধ্যে যে কি কি ব্লান্ডার হয়েছে, ঠিক আছে সেইটা হচ্ছে সব থেকে চর্চিত বিষয় কিন্তু এখনকার। তো এই ব্লান্ডারগুলো ঠিক করতে হলে কলকাতাকে এখন কি কি করতে হবে, সামনে সামনে আরো 11খানা ম্যাচ বাকি আছে। হ্যাঁ 11খানা ম্যাচ বাকি রয়েছে। সামনের ম্যাচ হতে চলেছে লখনৌর সাথে, যেই টিমের কিন্তু বোলিং লাইন আপ খুব স্ট্রং। তো কলকাতা এখানে কি কি ঠিক করতে হবে আগামী ম্যাচগুলোর জন্য এই ভিডিওর মধ্যে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সামনের কি বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করব, এবং আগের ম্যাচটা যেহেতু আমরা কভার করিনি, আগের ম্যাচটা নিয়ে হালকা পাতলা কিছু কমপ্লেন্ট আছে বলার জন্য, সেই জিনিসটা নিয়েও এই ম্যাচের এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা আলোচনা করব। তো শেষ অবধি দেখবেন, তারপরে আপনাদেরও ওপিনিয়ন জানান যে আমাদের প্লেইং 11 ঠিক লাগছে নাকি, বা কলকাতার যে সাজেশনগুলো দিচ্ছি আমরা সেগুলো আপনাদের ঠিক লাগছে নাকি। তো আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে চল শুরু করি। তো লখনৌ ভার্সেস কলকাতা, না তার আগে আসবো হচ্ছে তোর আগের ম্যাচের উপরে আসে। আগের ম্যাচটা নিয়ে আগে কথা বলে নি। কিং পাঞ্জাব কিং বৃষ্টি যদি না আসতো, ঠিক আছে এই ম্যাচ তো কনফার্ম হার ছিল কলকাতার একদম। क्या हो रहा है? गला दबा रहा हूँ। अरे कुछ नहीं बाबू भैया, ये इनका प्यार जताने का स्टाइल है। अरे ऐसा भी कोई गला दबा के गले मिलता है क्या? छोड़ रहे কেউ আটকাতে পারতো না। এই ম্যাচটার মধ্যে টস জিতে কলকাতা ব্যাটিং কি হিসাবে নিল, তুই আমাকে সেই জিনিসটা আগে বল। সেটাই তো বলছি, কি বুঝে নিল এখানে। তার আগে কিন্তু নিজের মাঠ কলকাতার মাঠ, যেখানে জানে যে বৃষ্টি কনফার্ম, প্লাস হচ্ছে পিচ ঢাকা ছিল গত 2-3 দিন ধরে, তারপরে এখানে ব্যাটিং নাই কি করে সেই আমাকে বল। এটা কি ধরনের ডিসিশন? আমার মনে হচ্ছে কি বলতো, কলকাতা ম্যানেজমেন্ট কি এটা গাজা ফুকে এখানে নামছে নাকি? মনে হচ্ছে রাহানে হয়তো স্ক্রু ঢিলা হয়ে গেছে, ঠিক আছে তাই মনে হচ্ছে। আর নালে কি বলতো ওই নামে খেলতে এসেছে, আমরা খেলবো, লোককে এন্টারটেইনমেন্ট দেব, আমরা জাস্ট এখান থেকে সবার প্রথমে তো এখানে ক্যাপ্টেন রাহানেকে বসাও। আমার এখানে সবথেকে বড় সাজেশন এটা, রাহানেকে বসাও। ক্যাপ্টেন চলবে না চলবে না চলবে না, ক্যাপ্টেন চলবে না তো একদমই না। পরিষ্কার হিসাব, রিঙ্কু সিংকে যেমন দায়িত্ব দিয়েছো ভাইস ক্যাপ্টেনের, আমি মনে করি এখানে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে দাও এখানে রিঙ্কু সিংকে। কি কলকাতার এই জিনিসটা এখন করা উচিত? অবশ্যই, কারণ একটা গ্রুম করাও হবে, টিমের মধ্যে একটা পজিটিভিটি আসবে। এখানে ক্যামেরন গ্রিন থেকে শুরু করে কোনো ব্যাটসম্যান নেই। ফিন অ্যালেন তাও টুকটাক 2-1টা ইনিংস খেলেছে, আগের দিনও ফ্লপ গেছে যা ম্যাচ দেখেছে। ওই 3 ওভার 4 বলে কিন্তু পুরোপুরি কলকাতার যে ক্যারেক্টার পুরো দেখে ফেলেছি, যে কলকাতার মানে এত কিছু বলার আছে ওই ম্যাচটা নিয়েই, যে 3 ওভার 4 বলে বোঝা হয়ে গেছে যে কলকাতা এখন কোন পজিশনে রয়েছে। মানে সেটাই তো, প্রেজেন্ট ক্যাপ্টেন যদি দেখা গেল 5-6 ম্যাচের পর ডাগ আউটে বসে খেলা দেখছে, তাহলে ওটা অপমান। অপমান হওয়ার আগে আমি মনে করি রাহানেকে পুরো আগে থেকে বসিয়ে দাও, ক্যাপ্টেন্সির জায়গায় ক্যাপ্টেন্সি অন্য কেউ সিংকে নিয়ে চলে আসো। সোজা সবটা কথা ব্যাস, এখানে কোনো তো আগের দিন যেমন ব্যাটিং নিল, ঠিক আছে। টিম যদি আমরা দেখি, টিম কি টিম বানিয়েছে, এটা সবচেয়ে বড় শখ। সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী দুজনে, ঠিক আছে মানলাম সুনীল নারিনের শরীর খারাপ, বরুণ চক্রবর্তীর বল ক্যাচ ধরতে গিয়ে হাতে লেগেছে, দুজনে একসাথে, এটা একটা বড় একটা মনে করেন একটা বিপদ, এটা কলকাতার বলা যেতে পারে। কলকাতা সেখানে কি করলো, সব ফাস্ট বোলার খেলিয়ে দিল। অন্যান্য টিম কিন্তু স্পিনার খেলাচ্ছে, নতুন স্পিনার খেলাচ্ছে। হায়দ্রাবাদে আমরা কিন্তু হার্ষ দুবে, শিবম কুমারকে খেলাতে দেখেছি। কলকাতার হাতেও কিন্তু স্পিনার রয়েছে, 2খানা স্পিনার খেলতেই লাগবে। সোলাঙ্কি রয়েছে, প্রশান্ত সোলাঙ্কি রয়েছে, আরেকটা কি স্পিনার রয়েছে জানো ওদের, তোর নামটা ভুলে যাচ্ছি আমি, যাই হোক ওটার নাম মনে পড়লে বলছি আমি। তো এরকম স্পিনার রয়েছে, ওদেরকে কিন্তু টিমে আনতে পারে। খেলছিল ওখানে, তোর অনুকূল রয় খেলছিল, তার সঙ্গে আরেকটা স্পিনার থাকলো, কি তাও নাও খেলালো, আমি মানলাম এখানে ফাস্ট বোলারদের দিয়ে খেলিয়েছে। উমরান মালিক যদিও বা চান্স পায়নি সেই টিমেও, তো সব অল ফাস্ট বোলারের সাথে গেছে। আর হচ্ছে তোর ব্যাটসম্যানদের মধ্যে বলতে গেলে রবম্যান পাওয়েলকে এনেছে টিমের মধ্যে, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম পাওয়েলকে এনেছে এই জায়গাটার মধ্যে। তো টিম ঠিক আছে, কি হবে না হবে সেটা ম্যাচের মধ্যে দেখা যাবে, ঠিক আছে। একটা যেহেতু বিপদে পড়েছে আগের দিন এই ইয়ের মধ্যে, তো এইখানে যখন দুখানা আছে, এক তো হচ্ছে পিচ ঢাকা, যেহেতু আমার জানা কথা ফাস্ট বোলাররা আসলে বল সুইং করবেই অবশ্যই, তারপরে বৃষ্টি আসবে সেটাও জানি। লজিক হচ্ছে এটা যে সেখানে আমি বোলিং নিলাম না কেন আগে, পাঞ্জাব যেখানে এসে দেখলাম আমরা কেমন বোলিং করলো। সেকেন্ড লজিক কি আছে, যে আমি এখানে যেহেতু ব্যাটিং হেভি টিম বানিয়েছি, এখানে আমি রবম্যান পাওয়েলকে এনেছি, ঠিক আছে। তো এই জায়গাটায় কিন্তু আমার চেস করি, আমি পরে যখন ব্যাটিং আমার কাছে রয়েছে
আর এই টুর্নামেন্টে আমরা কি দেখছি, যারা চেস করছে প্রত্যেকে টস জিতে প্রথমে চেস করতে চাইছে। তাহলে যেহেতু টস জিতে চেস করে যখন জিতছে টিমগুলো, তাহলে আমরা কেন আলাদা কিছু করতে যাব, যেখানে আমাদের কন্ডিশনটা পুরোপুরি বিরুদ্ধে। সেটাই তো বলছি, যেহেতু প্রথম থেকে ওভারকাস্ট ছিল, সেহেতু প্রথম থেকে পিচ ঢাকা ছিল, আমি টসে জিতে মোদ্দা কথা সে গাধাও বুঝবে যে ভাই টসে জিত তো চেস করো, ঠিক আছে। তারপরও এটাও জানে যে ওরা কিন্তু তার পরবর্তীকালে বৃষ্টিটা আসবে, ঠিক আছে। তারপরও সে কি করলো, টসে জিতে সে ফিল্ডিংটা নিল। পাঞ্জাব কিন্তু ওদের টিম কিন্তু সেট টিম, ওরা অলরেডি একটা স্পিনার খেলায়, আগের বছরও দেখেছি আমরা, এই বছরও দেখছি যে ওরা শুধু চাহালকে খেলায়, ওদের স্ট্রং পয়েন্ট চাহালকে কিন্তু 15-16 ওভারের পরে গিয়েও বল করায়। অবশ্যই সেখানে কলকাতার কিন্তু এখানে যেহেতু এখনো অবধি বোলিং সেটআপ তৈরি করতে পারেনি, আগের দিন নবদীপ সাইনিকে নিয়ে এসছে ওরা, ঠিক আছে নিয়ে এসছে, ঠিক আছে কেমন পারফর্ম না করছে দেখলে তো বোঝা যাবে না, নিয়ে এসছে ঠিক আছে খেলুক, অসুবিধা নেই। তবে আগে ব্যাটিং নেওয়া উচিত হয়নি কলকাতার, এটা ফর শিওর খুব বদনাম হয়েছে এটার জন্য। ফিন অ্যালেন ফ্লপ করে গেছে, ঠিক আছে ফিন অ্যালেন যেদিন খেলবে এরকমই ওর ক্যারেক্টার এরকম, প্রথম দুটো ম্যাচের মতো খেলে, ওর ক্যারেক্টার এরকম। আজিঙ্কে রাহানে একই প্যাটার্ন, তুই দেখ আজিঙ্কে রাহানে প্রথম ম্যাচটা ভালো খেললো, সেটা বাদ দিয়ে প্রথমে আজিঙ্কে রাহানে আউট হয়, তারপরে ক্যামেরন গ্রিন আউট হয়, তারপরে আঙ্কৃশ রঘুবংশী নেমে খেলে। এই কলকাতার প্যাটার্ন এই বছরে কিন্তু আমরা এই জিনিসটাই দেখছি। আর তুই একটা জিনিস চিন্তা কর যে ঠিক আছে আজিঙ্কে রাহানের খেলা এরকমই, তাহলে এবার গ্রিন কি করছে? গ্রিন আমার কথা এটাই, 25 কোটি টাকা দিয়ে আমি একটা প্লেয়ারকে নিলাম, না বল করছে না ব্যাটে রান করতে পারছে, তারপর আবার ফিল্ডিং করছে, ক্যাচ ম্যাচ মিস করছে, তাহলে আমার মিস করছে, তাহলে এখানে আমার গ্রিনকে নিয়ে আমার এখানে লাভটা কি হলো? रे सुअर तेरी काली खोपड़ी संस्थान के तांत्रिक को बेचूं तो 2000 रुपए मिलेंगे, कुछ तो वसूली होगी। আমার এখানে লাভটা সেটাই তো বলছি, এখানে কোনো লাভ হয়নি। সবথেকে বড় ভুল কি হয়েছে জানিস, অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট জানতো, বলেছে যে আমরা এখানে ক্যামেরন গ্রিনকে নেব, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে বলেছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের থেকে পরিষ্কার বলে দিয়েছিল, ম্যানেজমেন্টকে বলেছে, ক্যাপ্টেন কোচকে বলেনি কিন্তু এখানে, এই জিনিসটা নোটিসেবল। কারণ হচ্ছে এখানে ম্যানেজমেন্টকে বলেছে ক্যামেরন গ্রিন কিন্তু কয়েকটা ম্যাচে কিন্তু বোলিং করতে পারবে না, ওরা তারপরেও নিয়েছে, তাহলে সেই সময় কেন নিল ক্যামেরন গ্রিনকে? আর কোনো প্লেয়ার ছিল না? সেটাই তো কথা। অন্যান্য টিমে কি করেছে, জস ইংলিশ নেবো না, মানে আমরা রাখবো না এই টিমে বেস্ট 11-এ, যেমন পাঞ্জাব যেহেতু খেলবে না। সেটাই তো, তাহলে কেন তুমি তোমার ক্যামেরন গ্রিনের সাথে তুমি কেন করছো, প্লেইং ইলেভেনে রাখিয়া সেটাকে করছো না, খেলাচ্ছো না। আগের দিন পাঞ্জাবেরও তারিফ করতে হবে, বাটলেট খুব সুন্দর বল করে গেছে, পুরো টেস্ট লেন্থে বল করেছে, একদম টেস্ট লেন্থে ওখান থেকে বল দুটো সেম আউট হয়েছে, একদম ফিনালের আর হচ্ছে টিম ডেভিড বলছি ক্যামেরন গ্রিন, দুজনের সেম টু সেম আউট হয়েছে একদম। তো 3 ওভার 4 বলে ওদের 25 রান ছিল। ডিএলএসএ ওই ম্যাচের মধ্যে আর যাচ্ছি না, ডিএলএসএ হলো হারতো সবকিছু ধরে, সব 2 উইকেট পড়ে গেছে। 6 ওভার মনে খেলা ছিল না, 6 ওভার যদি তো 3 ওভার 2 বল আর কত আর হয়তো 7-8 বল মনে হয়, ঠিক আছে, এদিকে 4 না 10 বল, তা 10 বলে কি করতো, ঠিক আছে কি করতো 10 বলে 5 ওভার খেলা হলে কি বা করতো? মানে তুই একটা জিনিস যেখানে কত কিছু কলকাতার মানে ফেভারে গেলে ম্যাচটা ক্যান্সেল হতে পারতো। দেখ কলকাতার মাঠের ইডেন গার্ডেন্সে, ভারতের কিন্তু এরকম একটাই মাঠ আছে যেখানে পুরো মাঠ ঢেকে দেওয়া হয় বৃষ্টি নামলে, আর সার্ভিস খুব ভালো, গ্রাউন্ড স্টাফদের তারিফ করতে হবে, যে ড্রেন ক্যাপাসিটি, ঠিক আছে ওটাও ভালো। দ্বিতীয় কথা হচ্ছে মালিক এসেছিল কলকাতার মাঠে, মালিকের মেয়ে এসেছিল, দুইজনে এসে খুব সুন্দর ভালো লাগছিল ওরা। তারপরে সৌরভ গাঙ্গুলি নিজে সিএবি প্রেসিডেন্ট মাঠে ছিল, যে ম্যাচ যেভাবেই হোক চালু করতে হবে, দর্শকরা টাকা দিয়ে খেলা দেখতে এসছে, তাহলে কতটা বিরুদ্ধে গেলে যে বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টি পড়লে তারপরে ম্যাচটা ক্যান্সেল হতো। তবে কিন্তু চেন্নাই কিন্তু ওদিক দিয়ে তাকিয়ে দেখছিল যে ওরা একটা পয়েন্ট পেয়ে গেল, আমরা এখনো দুই ধাপ উপরে উঠে গেলাম, আমরা যে নিচে রয়ে গেলাম, পয়েন্ট পেয়ে কিন্তু সবাই একটা প্লেয়ারের জন্য খারাপ লাগছে, শ্রেয়াস আয়ার খুব ইচ্ছে ছিল ম্যাচটা হোক, না শ্রেয়াস আয়ার যদি এই ম্যাচটা এমন ভাবে জিততে চাইছিল, মনে আছে গত বছরও কিন্তু পাঞ্জাবের এগেইনস্টে কিন্তু ম্যাচ ক্যান্সেল হয়েছিল বৃষ্টির জন্য, প্লাস এই বছরে সেম জিনিস হলো বারবার, কিন্তু একদম ধুয়ে দিত, বারবার কিন্তু মাঠে আসছিল, টিমের সাথে কথা বলছিল, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছিল, প্লাস হচ্ছে রিকি পন্টিংও জানে এই ম্যাচ আমার হাতের গোড়া, একদম হাতে তালুতে ছিল। আর ওদিকে রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে যেটা বলছিলাম, রাহানের ক্যাপ্টেন্সি যদি তুই ক্যাপ্টেন্সি রেকর্ড দেখ, এখানে রাহানের 40টা ম্যাচে টোটাল এখন অব্দি ক্যাপ্টেন্সি করেছে, 40 ম্যাচে 14টা ম্যাচে জিতেছে, 25টা ম্যাচে হেরেছে, 38% হচ্ছে উইনিং রেট রয়েছে, 35 to 38% উইনিং রেট, তাহলে এই ক্যাপ্টেন চলে? সেটাই তো ক্যাপ্টেন
মানে ইমপ্রুভ তো দূরের কথা, একটা টিমে যে ইনভলভ, যে সবাইকে 11টা প্লেয়ার, আমি মাঠের বাইরে বাদ দিয়ে দিলাম, মাঠের ভিতরে যে একটা 11টা প্লেয়ারের সাথে কথা বলা, একটা জোশ, টিম এনভায়রনমেন্ট সেট করা, এই সব দিক থেকে কিন্তু পুরোপুরি ফ্লপ। একটা নেগেটিভ এনার্জি পুরোপুরি এখন কলকাতার ক্যাম্পে কাজ করছে টোটালি ম্যানেজমেন্টের ভিতরে। তবে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে শোনা যাচ্ছে আগামী দিন লখনৌর সাথে ম্যাচ ম্যাচে আসলে ক্যামেরন গ্রিন বোলিং করতে পারে, এটা একটা গুড নিউজ এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, তো লখনৌর উপরে যদি আসি আমরা, কেকেআর লখনৌর ম্যাচের উপরে আসি, কলকাতাতেই আবার খেলা হচ্ছে। হেড টু হেড রেকর্ড যদি দেখি 7টা ম্যাচ খেলা হয়েছে এখন অবধি, তার মধ্যে কলকাতা কিন্তু পিছিয়ে আছে। 3টে ম্যাচ কলকাতা জিতেছে, 4টে ম্যাচ কিন্তু লখনৌ জিতেছে, প্রায় সমানই বলা যেতে পারে, একটা ম্যাচ এদিক ওদিক রয়েছে। এলএসজির কিন্তু এখানে লখনৌর টিম আমরা এই বছর যা দেখলাম, একটা ম্যাচ জিতে রয়েছে, একটা ম্যাচ হেরেছে ওরা, প্রথম ম্যাচটা হেরেছিল, আগের ম্যাচ জিতেছে। বোলিং কিন্তু খুব স্ট্রং, মোহাম্মদ শামি, তারপরে হচ্ছে তোর মহসিন খান আছে, তাও আগের দিন খেলেনি, তারপরে প্রিন্স যাদব আছে। আর স্পিনার যদি বলা হয়, স্পিনারও আগের দিন স্পিনার সেরকম নেই লখনৌর মধ্যে, মেনলি ফাস্ট বোলার উপরে আগের দিন শাহবাজ আহমেদকে খেলিয়েছিল ওরা, আর হচ্ছে ওদিকে তোর ফাস্ট বোলার মধ্যে অনেক নোকিয়াকে খেলেছে, ভালো কিন্তু ওদের বোলিং সেট আপ আছে। তবে একটা জিনিস ফায়দা কি আছে কলকাতার এখানে, যেহেতু বোলিং কমা, ওদের কিন্তু ব্যাটসম্যানরা সেরকম পারফর্ম করতে পারছে না। সে ঋষভ পান্ত হোক, আগের দিন 50 মেরেছে, ওটা 50টা কনভিন্সিং ছিল না খুব একটা। তারপর নিকোলাস পুরান ফর্মে নেই, মিচেল মার্শ ফর্মে নেই, তারপরে এডেন মার্টিন টুকটাক ফর্মে রয়েছে, তবে কিন্তু ওদের কোনো ভরসা নেই। ঠিক আছে, যখন তাণ্ডব দেখাতে পারে, কলকাতার এগেইনস্টে এসে কিন্তু ওরা পারফর্ম তাণ্ডব দেখাতে পারে, এমনিতে কালবৈশাখী ঝড় হচ্ছে। ঠিক আছে, মজাটা হবে এই ম্যাচটার মধ্যে কি বলতো, কলকাতার ব্যাটিং ভালো, লখনৌর বোলিং ভালো, আর কলকাতার ব্যাটিং কমা, এই বোলিং কমা, লখনৌর ব্যাটিং কমা। তবে একটা ইন্টারেস্টিং মোকাবেলা হতে চলেছে, এটুকু শিওর। অবশ্যই। তবে আরেকটাও স্যাড নিউজ আছে, তোর ওয়েদার কিন্তু একই থাকবে, ব্রডকাস্ট কিন্তু বৃষ্টির চান্স 70% আছে। আবার না কিন্তু কলকাতা গত বছর আবার কি মগা কি, আবার কি ফিল্ডিং নেবে, মানে ব্যাটিং নেবে না তো, এবার যদি না আমি কলকাতা খেলাই দেখা বন্ধ করে দেব, আমি যদি এবার সত্যি তাই, কন্ডিশন বুঝতে হবে না, যে কোনো সময় এখানে জিততে পারে। তো এখানে প্লেইং 11 কলকাতার কেমন করলে আমার মনে হয় ঠিক হয় এখানটায়, কারণ আমরা গত কলকাতার খেলার আগের যে আমরা প্লেইং 11 বলেছিলাম, সেম টু সেম সেই প্লেইং 11 কিন্তু খেলিয়েছিল। ঠিক আছে, তো প্লেইং 11 এর উপরে যদি আমরা আসি, প্লেইং 11 কেমন হতে পারে পরের দিন লখনৌ আশা করছি, মানে স্টেট কাট প্লেইং 11, মানে আমাদের মতে যেটা হতে পারে থেকে বড় কথা যেটা করা উচিত কলকাতার, সেটা নিয়ে আমরা বলবো। তো বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ আশা করছি পরের ম্যাচের জন্য ফিট হয়ে যাবে, তো সেই হিসাবে আমরা বলবো সুনীল নারায়ণ আর ফিন অ্যালেন দুজনকে ওপেনিং করাও। 3 নাম্বার রাহানেকে বসাচ্ছি কিন্তু আমরা এখানে, 3 নাম্বারে এখানে যেমন খেলতো ক্যামেরন গ্রিনের মধ্যে পোটেনশিয়াল আছে, খেলতে পারছে না সেটা আলাদা ব্যাপার, ব্যাটিংয়েও কিন্তু ওর মধ্যে পোটেনশিয়াল রয়েছে, ভালো প্লেয়ার, সেটা আমরা জানি সবাই। তো 4 নম্বরে অঙ্কিত রঘুবংশী, 5 রিঙ্কু সিং, 6 রবমেন পাওয়েল, 7 রমনদীপ সিং, 8 অনুকূল রয়। এই হচ্ছে মেন ব্যাপক টিম, যদি এরকম ভাবে যদি সাজানো যায় না। রাহানে কিন্তু সবথেকে এখানে উইক লিংক কিন্তু কলকাতার জন্য, রাহানেকে হটাও, রিঙ্কুকে ক্যাপ্টেন করো, আর ওদিকে বরুণ চক্রবর্তী চলে আসবে। নবদীপ সাইনিকে খেলাচ্ছিল, ভালো প্লেয়ার, আমি নবদীপ সাইনিকে ভালো রেট করি। ঠিক আছে, নবদীপ সাইনিকে আনুক, রিঙ্কু সিং, ভাইভা আরোরা আছে, আর ওইদিকে হচ্ছে তোর বরুণ চক্রবর্তী আছে, আর কার্তিক ত্যাগী ভালো বল করেছে, কার্তিক ত্যাগী আছে। ঠিক আছে, এরকম 11টা একদম পারফেক্ট 11, মানে মধ্যে কথা হচ্ছে রাহানাকে বসাও, রিঙ্কুকে বসিয়ে রিঙ্কুকে ক্যাপ্টেন, মানে এটা কিন্তু বোল্ড ডিসিশন, মানে টাফ ডিসিশন। কেমন লাগলো এই টিমটা? আপনাদের কি মনে হয় যে এই টিম নিয়ে কি কলকাতা আগে যেতে পারবে? আরো 11টা ম্যাচ কিন্তু অবশ্যই এখনো সময় আছে, কিন্তু কলকাতার কামব্যাক করার এখনো সময় আছে, যদি চায় তো করতে পারে কলকাতা। আর আমার মনে হচ্ছে কি বলতো, এই লখনৌর আর কলকাতার ম্যাচটা ভাইটাল পয়েন্ট হতে চলেছে, মানে ভাইটাল ম্যাচ আর কি। কলকাতার এই টাইমটা একটা হাই টাইম, যদি এই সময় চেঞ্জ না করে কলকাতার, তাহলে কিন্তু এখান থেকে খুব মুশকিল, এই বছর ভুলে যাও, ফেরত আসা খুব মুশকিল, কারণ কলকাতায় অলরেডি এই ম্যাচটা নিয়ে 3টে ম্যাচ হয়ে যাবে, লখনৌর ম্যাচ নিয়ে, তারপরে আর হয়তো আর কটা বাকি থাকবে, আর 4টে বাকি থাকবে, আর বাদ বাকি কিন্তু 6খানা ম্যাচ রয়েছে, যেটা অ্যাওয়ে ম্যাচ। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, নিজের হোমে এসে এই ম্যাচ হেরে যাচ্ছে। সত্যি তাই, কলকাতার রেকর্ড কিন্তু কলকাতা নিজেই ভাঙছে। এডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান সব ফর্মে চলে আসবে কলকাতার এগেইনস্টে। আর এমনি ছোট মাঠ ভালো না, মাঠ তো ব্যাটিং এর জন্য উপযোগী মাঠ, তাহলে এখান থেকে আসতেই। আর ঋষভ পান্তি তো কিছু আমরা দেখতেই পেরেছি আগের ম্যাচে, ঋষভ পান্ত আগের দিনে 50 মেরেছে। শামি, বাবা মোহাম্মদ শামি রয়েছে, এটা খুব বড় চ্যালেঞ্জ একটা, ওরে বাঁচকে রায় ও ভাই, তো যাই হোক, শেষমেশ কলকাতা নাইট রাইডার্স এই কথাটাই বলতে চাইবে। থ্যাঙ্কস, লাভ ইউ forever.